মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আপনারা শুনছেন গল্প প্রণয়। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার প্রণয়। শুরু হচ্ছে তার ফিরে আসা। সেদিন শহর থেকে গ্রামের দেশের বাড়ি যাচ্ছিলাম। অফিসের একটু বিশেষ কাজের জন্যই বেরোতেও বেশ রাত্রি হয়ে গিয়েছিল। শহর থেকে গ্রামের বাড়ির পথ প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে। তাই আমি মনের আনন্দে গান শুনতে শুনতে বাড়ির দিকে এগিয়ে চলেছি। হঠাৎ এক বিরাট ঘন জঙ্গলের মাঝ পথে আমার গাড়িটা বন্ধ হয়ে গেল। ওহো, এই গাড়ির আবার কি হলো? আমি তো পর্যাপ্ত তেল ভরেই বেরোলাম। উফ, দেখি তো। আমি গাড়ি থেকে নেমে গাড়ির হুডটা খুলে একটু দেখলাম। এখানে তো সব কিছুই ঠিকঠাক বলে মনে হচ্ছে। উফ, এখন কি যে করি? এত রাত্রে কাউকেও তো পাবো না। তারপর এত রাত্রে এই জঙ্গলের মাঝ রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও তো শেয়াল ভোঁদড়ের উপদ্রব শুরু হয়ে যাবে। কি যে করি? ওহ, ওই তো একটা গাড়ি আসছে বলে মনে হচ্ছে। দেখি তো। হ্যালো হ্যালো, হেল্প 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 হেল্প। দূর, এই গভীর রাত্রিতে মাঝ জঙ্গলে কোনো গাড়ি দাঁড়ালো না। এদিকে অন্ধকার গভীর জঙ্গলের মাঝপথে একা দাঁড়িয়ে আছি। গভীর জঙ্গল থেকে হিংস্র পশুদের বিকট আওয়াজ কানে ভেসে আসছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম। রাত্রি তখন 12টা। আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, সে আসবে, সে আসবে। এই গভীর জঙ্গলে কোথা থেকে যেন এক বৃদ্ধ এসে হাজির হয়েছে। আর সে শুধু বলে যাচ্ছে, সে আসবে, সে আসবে। আর কি অদ্ভুত ভাবে হাসছে। আমি চমকে উঠে তাকে জিজ্ঞেস করলাম, আরে কে আসবে? কার আসার কথা বলছেন আপনি? আর এত রাত্রে আপনিই বা এখানে কি করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কে আসবে? সে আমার কোনো কথার উত্তর দিল না, শুধু একটাই কথা বলে চলেছে আর উন্মাদের মতো লাফিয়ে চলেছে। আমার এটা বুঝতে কোনো অসুবিধেই হলো না, লোকটা পাগল। আমি ছোট থেকে খুব সাহসী, তাই ওই পাগলটার কথায় কর্ণপাত না করে আবারও গাড়ি থামানোর চেষ্টা করলাম। তখন রাত্রি 12:05। একটি গাড়ি আসছে দেখে আমি আবারও হাতের ইশারায় হেল্প চাইলাম। হেল্প হেল্প হেল্প, দাঁড়ান, হেল্প হেল্প। গাড়িটা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল। এতক্ষণে মনে প্রাণে যেন একটু শান্তি পেলাম।
যাক বাবা, গাড়িটা দাঁড়িয়েছে। গাড়িটা পিছিয়ে এসে আমার কাছে এসে দাঁড়ালো। আমি ড্রাইভারের গেটের দিকে এগিয়ে গিয়ে বললাম, দাদা দাদা, খুব বিপদে পড়েছি, একটু হেল্প করতে পারবেন? আসলে আসলে হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই সামনাসামনি কোনো গ্যারেজ বা গেস্ট হাউস আছে কি বলতে পারবেন? একটু হেল্প করলে খুব উপকৃত হতাম দাদা। লোকটা তখনও সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ আমার দিকে ঘুরে তাকাতে এক বিশ্রী মানুষ পচা গন্ধ আমার নাকটা যেন জ্বালিয়ে দিয়ে গেল। লোকটা গম্ভীর হয়ে উত্তর দিল আমায়, এখান থেকে 10 মাইলের মধ্যে কোনো গ্যারেজ পাবেন না। সামনে একটা গেস্ট হাউস আছে, ওখান পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমি বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক ধন্যবাদ দাদা। রাতটুকু ওখানে কাটিয়েই সকালে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। চলুন চলুন চলুন। আমি গাড়ির দরজাটা খোলার আগেই যেন দরজাটা নিজে থেকে খুলে গেল। আমি মন থেকে সমস্ত সংকোচ দূর করে গাড়িতে উঠে বসলাম। আমি গাড়িতে উঠে বসে দেখি পাশের সিটে বসে আছে রুমি। আমি 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 স্তম্ভিত হয়ে গেলাম, আতঙ্কে চিৎকার করে উঠলাম, তুমি বেঁচে আছো রুমি? তুমি আমি কি দেখছি? অসম্ভব অসম্ভব, তুমি তো মারা গেছো। ওরা আমায় খুব কষ্ট দিয়েছিল অর্ণব, আমার কোনো কথাই ওরা শুনেনি জানো। ওরা আমায় খুব কষ্ট দিয়েছিল, খুব বাজে, ওরা খুব বাজে। তোমার মনে আছে অর্ণব সেই রাতের কথা? রুমি আমার অফিস কালিগ ছিল। আমরা দুজনকে ভালোবেসে বিয়েও করেছিলাম। ও আমাকে খুব ভালোবাসত। বেশ সুন্দর ছিল সেই দিনগুলো। একদিন, এই শোনো না, চলো না গো, আমরা কোথাও ঘুরে আসি। প্রীতমদা, টিনা আরে দার্জিলিং গেছে। দেখো দেখো কি সুন্দর ছবি না পোস্ট করছে ওরা। দাঁড়াও তো, দেখছো তো কাজ করছি নাকি? সারাক্ষণ কানের গোড়ায় বকবক করো না তো। তুমি জানো কি প্রীতমদার প্রমোশন হয়েছে, মোটা অঙ্কের টাকা পাচ্ছে। তো ওরা ঘুরতে যাবে না তো কি? কি মূর্তি যে তোমায় বিয়ে করেছিলাম, তোমায় বিয়ে করার পর থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। তুমি এই কথাটা বলতে পারলে অর্ণব? এই তুমি আমায় ভালোবাসো? বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমার হাত ধরে বেরিয়ে এসেছিলাম। আজ তুমি তার এই নমুনা দিচ্ছ? বাহ, বেশ ভালো। আমাকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, তখন তো এখানে আর আমার থাকার কোনো মানেই হয় না। আমি আজই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ দেখতে চাই না আমি। এক বিরাট প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে রুমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরদিন সকালে হঠাৎ পুলিশ আসে আমার বাড়িতে। আপনি
অর্ণব তালুকদার? আগে হ্যাঁ স্যার। জঙ্গলে আপনার স্ত্রীর বডি পাওয়া গেছে। আপনাকে বডি আইডেন্টিফাইয়ের জন্য এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। আমি বডি আইডেন্টিফাই করার জন্য ছুটে গিয়ে দেখি সারা শরীর ক্ষত বিক্ষত, অর্ধনগ্ন অবস্থায় রুমির নিথর দেহটা পড়ে আছে জঙ্গলে। কারা যেন রুমিকে একা পেয়ে নৃশংসভাবে যদিচ্ছাক্রমে রুমির সম্পূর্ণ নারীত্বের অবমাননা করে তার ক্ষত বিক্ষত দেহটি পরিত্যাগ করে চলে গেছে। আমার বড় ভুল হয়ে গিয়েছিল রুমি, আমায় তুমি ক্ষমা করো। ওই দিন ক্রোধের বশে তোমায় জানোই তা বলেছিলাম। পারো না তুমি আমায় ক্ষমা করে দিতে? বলো না, আমায় ক্ষমা করে দিতে পারো না? হঠাৎ রুমির সারা শরীর থেকে পচা গোলার গন্ধ বেরিয়ে আসতে থাকলো। বিশ্রী পচা গোলার গন্ধ আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। সেই অপিসকালিক সুন্দরী রুমি যেন আর রুমি নেই, এক ভয়ানক শরীর ধারণ করেছে সে। কি বিভৎস মুখ তার, লাল রক্ত বর্ণ চোখ, ফেটে যেন টস টস করে রক্ত বেরিয়ে আসছে। কি বিভৎসভাবে হাসছে রুমি। ক্ষমা? তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। অর্ণব, আমি তো তোমার সাথে একটু সংসার করতে চেয়েছিলাম, বলো। আচ্ছা অর্ণব, তুমি আমায় এখনো খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ রুমি, খুব ভালোবাসি। তাহলে যে তোমায় মরতে হবে অর্ণব। চলো আমরা একসাথে নতুন জীবন শুরু করি। না, আমায় ছেড়ে দাও রুমি। গাড়ির গতি ক্রমশ বাড়তে থাকলো। আমি চিৎকার করতে থাকলাম। হঠাৎ সামনের দিক থেকে আসা এক বিশাল ট্রাক আমাদের দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিয়ে চলে গেল। অর্ণব ও রুমির জীবন বাস্তব জগতে এখানেই শেষ হয়ে গেল। ভালোবাসা কখনো একতরফা হয় না। দুইয়ের ভালোবাসা যখন একত্রিত হয় তখনই প্রেমে পরিণত হয়। সেই জগতের প্রেম যারা জাগতিকভাবে উপলব্ধি করতে পারল না, তারা মরণের পারে গিয়ে দুই আত্মা এক হয়ে ভালোবাসার প্রেম রসকে আস্বাদন করতে লাগলো।